নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ একটা মজার গল্প। শ্রী নরেন্দ্রনাথ মিত্রের নাম। স্ত্রী আর দুই বোনের জ্বালায় শেষ পর্যন্ত অস্থির হয়ে উঠলাম। উঠতে বসতে তাগিদ। কই ঝির কি করলে বলে বলে যে আমরা হয়রান হয়ে গেলাম। খুঁজে খুঁজে আমিও কি কম হয়রান হয়েছি? কিন্তু কলকাতায় 4 টাকার জায়গায় 8-10 টাকা মাসিক মাইনের যদি বা ঠিকে ঝি বার কয়েক ঠিক করা গেছে, গাঁয়ে এসে দেখতে পেলাম টাকা বিলিয়ে আর যাই হোক ঝি মিলবে না। আশেপাশে যে কয়েক ঘর কামার আর নমশূদ্র প্রতিবেশী আছে, আগেই তাদের বিধবা বোন আর মেয়েদের ভিতর থেকে এই সমস্ত প্রয়োজন মিটত। কিন্তু আজকাল দিনকাল বদলেছে। পুরুষদের মজুরির রেট হয়েছে এখন 2-3 টাকা। ফলে মেয়েদের মান সম্মানের দিকে চোখ পড়েছে। কি মেয়ে কি পুরুষ, ঝি খাটতে আর কেউ রাজি নয়। ঘুরে ঘুরে 2-3 বাড়িতে গিয়ে ইশারা ইঙ্গিতে কথাটা পেরে ফেললাম। কিন্তু কেউ বলল, দেহ ভালো নয়, নিজের সংসারেই নানান ঝামেলা। আবার কেউ পরিষ্কার মাথা নেড়ে বলল, না কর্তা, তাহলে সমাজে কথা উঠবে। তা তো উঠবে, কিন্তু এদিকে বাইরের কাজকর্ম করার জন্য একজন মেয়ে ছেলে না হলে নিতান্তই যে আমাদের নয়। সবচেয়ে অসুবিধা জলের। 1/2 মাইল দূরে নদী। ফাল্গুনেই জল হাঁটুর নিচে নামতে চায়। তাও রাত থাকতে থাকতে খুব ভোর ভোর সময় গিয়ে পৌঁছলে সেটুকু দেখা যায়। একটু বেলা হয়ে গেলেই ঘোলা হতে হতে তরল কাদায় সেই জল রূপান্তরিত হয়। 3 ননদ বৌদিতে প্রথম দিন দুয়েক কলসি কাঁখে বেশ সোৎসাহে স্নান যাত্রা শুরু করেছিল। কিন্তু তৃতীয় দিনেই দেখা গেল তাদের মধ্যে দুজনের উৎসাহের ভাঁটা পড়েছে। বলবার কিছু নেই, দীর্ঘকালের নাগরিক অভ্যাস বদলানো শক্ত। মনের জোর জিহবায় যত সহজে সঞ্চারিত হয়, অঙ্গ প্রত্যঙ্গে তত সহজে হয় না। জলের পর আগুন। রান্না করতে গেলে সুলতার প্রায় চোখ ছলছল করে ওঠে আর কি। শহরের মতো কয়লা এখানে মেলে না। শক্ত কোনো রকম জ্বালানি কাঠের ব্যবস্থা করা যায়নি। উমা আর রমা মিলে বাগান থেকে কিছু শুকনো পাতা আর ছিটকে ডাল সংগ্রহ করে এনেছে। আহার্য তৈরির তাই একমাত্র ভরসা। আমি অবশ্য আশ্বাস পেয়েছি এবং আশ্বাস দিয়েছি যে শিগগিরই এর একটা সুবন্দোবস্ত হবে। নিষ্পত্র শুকনো শুকনো ডাল নিয়ে যেসব গাছ এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তাই জ্বালানি হিসেবে সুলতার উনানের পাশে পুঞ্জীভূত হয়ে থাকবে। কেবল জন দুয়েক কামলা মিললেই হলো। পৈতৃক বাড়িতে মাসখানেকের জন্য সপরিবারে বিশ্রাম এবং চিত্ত বিনোদনের উদ্দেশ্যে এসেছি। কিন্তু ঝি চাকরের আর কামলা কিষানের অভাব প্রতি মুহূর্তেই জীবনটাকে দুঃসহ করে তুলল। পাশের গাঁ থেকে পিসেমশাই অবশেষে এনে হাজির করলেন ঝি। তাঁর প্রজা বুড়ো ভুবন মণ্ডলের বিধবা মেয়ে। আকালের বার ভুবন মারা যাওয়ায় তাঁর বাড়িতে এতদিন ছিল। এবার তিনি তাকে নতুন চাকরিতে ভর্তি করে দিতে চান। বললুম, আপনার চলবে কিসে? পিসেমশাই বললেন, সেজন্য ভেবো না। তোমার পিসিমা একাই 100। কাজকর্ম দেখে যদি পছন্দ হয় তুমি ওকে কলকাতায়ও নিয়ে যেতে পারো। শুনেছি সেখানেও ঝিরা নাকি সব রাজার ঝি হয়েছে। তামাক খেয়ে পিসেমশাই বিদায় নিলেন। আমি অন্দরে গেলাম ঝি সম্বন্ধে ওদের মতামত শুনতে। কিন্তু চাঁদ হাতে পাওয়ার মতো মুখের ভাব কারোরই দেখলাম না।
সুলতা আর উমা দুজনে গম্ভীর হয়ে বসে রয়েছে। রমা হাসছে মুচকে মুচকে। তাকে ধমক দিয়ে থামিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি, ঝি পছন্দ হয়েছে তো? সুলতা বলল, আচ্ছা, পিসে মশাই না হয় বুড়ো মানুষ, তাঁর রুচির কথা ছেড়েই দিলাম, কিন্তু তোমার কি সঙ্গে চোখ ছিল না? উমা বলল, রাগ করো না দাদা, চোখ মানে এখানে চশমা। বললাম, দুই ছিল বলেই তো মনে হচ্ছে, কিন্তু তোমাদের এ ধরনের সন্দেহের কারণ ঠিক বুঝে উঠতে পারছি না। উমা বলল, দেখা যাক, আর একবার যদি পারো। বলে উমা উচ্চ কণ্ঠে ডাকলো, ওগো, একবার এদিকে এসো তো, বাড়ির কর্তা তোমার সঙ্গে আলাপ করবেন। ঘরের পিছনে বসে জ্বালানির জন্য দা দিয়ে শুকনো কঞ্চিগুলোকে ঝি ছোট ছোট করে কেটে রাখছিল। উমার ডাক শুনে আমাদের সামনে এসে দাঁড়ালো। 8 হাতি ধুতির আঁচলটুকু মাথায় টেনে দিতে বার দুয়েক চেষ্টা করলো, কিন্তু কোনোবারেই মাথায় আর তা রইল না। সুলতা ফিসফিস করে বলল, চেহারাখানা একবার দেখো। এতক্ষণ চেহারার কথা আমার মনেই হয়নি। ঝির আবার কেউ চেহারা দেখে নাকি? বিশেষত সারা গ্রাম খুঁজলে যা একটি মেলে না, তার চেহারা কি রকম কে দেখতে চায়? সুলতার অনুরোধে ওর দিকে একবার তাকিয়ে দেখলাম। বোঝা গেল এতক্ষণ কেন সুলতা আর উমার মুখ গম্ভীর দেখাচ্ছিল, কেনই বা ওরা হাসি চাপতে পারছিল না। বছর 30 হবে বয়স, লম্বা, ছিপছিপে, একটি গাবের চারার মতো চেহারা। কোনো অঙ্গে যে বিশেষ রকমের খুঁত আছে তা নয়, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের কোনো রকম সামঞ্জস্যই যেন নেই। অত বড় মুখে নাক এবং চোখ দুটিকে ভারী ছোট মনে হয়। দেহের তুলনায় হাত দুখানিও খুব ছোট। নিচের অংশটা কিঞ্চিত অতিরিক্ত রকমের লম্বা। চেহারায় পুরুষালী ধরনটাই সবচেয়ে উল্লেখযোগ্য। আসলে ও যেন মেয়ে নয়, মেয়ে সেজে এসেছে, এবং সাজটা সম্পূর্ণ করার দিকে কিছুমাত্র লক্ষ্য নেই। ঝির আঙ্গিক গঠনের এই বৈসাদৃশ্যই রমাকে হাসিয়েছে এবং সুলতাকে বিরক্ত ও গম্ভীর করে তুলেছে, বুঝতে পারলাম। সুলতার ইচ্ছা বাড়ির প্রত্যেকটি আসবাব যেন সুন্দর হয় এবং গৃহকর্ত্রীর সুরুচি এবং সৌন্দর্য নিষ্ঠার সাক্ষ্য দেয়। একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? কর্কশ পুরুষ কণ্ঠে জবাব এলো, রস। ওর পৌরুষের আধিক্যে স্ত্রী সুলভ লজ্জা অনুভব করে একটু কুণ্ঠিত ভঙ্গিতে বললাম, কাজকর্ম সব দেখে নিয়েছ, সব পারবে তো করতে? রস বলল, কেন পারবো না, এদেশের মানুষ না আমি, বিলেত থেকে এসেছি। সুলতা বললে, তা তো আসনি, কিন্তু মাথাটাকে এমন কদম ছাট করেছ কেন? চুলগুলি কি দোষ করলো? রস এবার লজ্জিত ভঙ্গিতে একটু হাসল, বলল, আর বলবেন না বউ ঠাকুরুন, দিন রাত উকুনের জ্বালায় অস্থির হয়ে বেড়াতাম। মাথা ভরে কেবল চুলবুল চুলবুল করত, যত সব অশান্তির বাসা। শেষে রাগ করে দিলাম একদিন ছেঁটে। সুলতা রুক্ষ কণ্ঠে বলল, বেশ করেছ। ব্যক্তিগতভাবে চুলের ভারী যত্ন করে সুলতা। তেল মাখিয়ে শুকোনোয়, বেনে কি কবরী রচনায় অনেক সময় ব্যয় হয় তার, কিন্তু তার প্রতিটি মুহূর্ত সে যেন আলাদা আলাদা করে উপভোগ করে। সুলতার জন্য সত্যিই কষ্ট বোধ করলাম। সুলতা পিছিয়ে এলো তো উমা গেল এগিয়ে। দ্বিতীয় দিনে আমার বিনা অনুমতিতেই সুটকেস থেকে পুরনো সরু নকশি পেরে ধুতিকানা বের করে আনলো। আনলা থেকে নামিয়ে নিল নিজের আধ পুরনো সাদা সেমিজটা। তারপর রাসোর কাছে গিয়ে বলল, ওখানা ছেড়ে এগুলো পরো দেখি। ওভাবে তো তুমি দিব্যি স্বচ্ছন্দে চলাফেরা করো, কিন্তু আমরা যে তোমার দিকে চোখ তুলে তাকাতে পারি নে। ছি ছি।
রসও অত্যন্ত বিব্রত বোধ করল। তারপর উমার দেওয়া সেই ধুতি আর সেমিজ হাত বাড়িয়ে নিয়ে আড়ালে চলে গেল। কিন্তু দুদিন যেতে না যেতেই দেখি সেই ৮ হাতি জীর্ণ ময়লা চির পরে সে বেশ আরামে স্বচ্ছন্দে কাজকর্ম করছে। উমা বিস্মিত হয়ে বলল, ওমা, সেই ধুতি সেমিজ কি করলি? রস অত্যন্ত কুণ্ঠার সঙ্গে বলল, ছেড়ে দিয়েছি, ভারী বাঁধো বাঁধো ঠেকে, আর পড়তে না পড়তে গা ঘামাচিতে ভরে গেল, দেখবেন। উমা বিকৃত মুখে বলল, থাক, তোমার ঘামাচি দেখে আর আমার দরকার নেই। আরও দিন কয়েক কাটল, দেখা গেল অবস্থার মোটামুটি উন্নতি হয়েছে। রসর কদম ছাঁট মাথা, আঙ্গিক শ্রীহীনতা এবং পরিধেয়ের রসতা নিয়ে কেউ আর মাথা ঘামায় না। কাজকর্মে সবাইকে সে তুষ্ট করেছে। রান্না এবং খাওয়া ছাড়া প্রায় কোনো কাজেই সুলতাদের হাত দিতে হয় না। কলসিতে কলসিতে নদী থেকে জল নিয়ে আসে রস, এত জল যে তাতে সুলতাদের স্নান পর্যন্ত শেষ হয়ে যায়। জ্বালানি কাঠের কোনো অভাব নেই আজকাল। শুকনো পাতা আর কঞ্চির খণ্ড নয়। অবসর মতো বিকেলে ছোট কুড়ুলখানা নিয়ে আম আর গাব গাছের শুকনো গুঁড়িগুলি রস চেলা করে দেয়। তার সে রূপ নাকি চোখে দেখতে পারা যায় না। বুকের আঁচল মাথায় জড়িয়ে নেয়, তারপর লোহার মতো শক্ত আমের গুঁড়ির ওপর মুহুর্মুহু তার কুড়ুল পড়তে থাকে। দর দর করে ঘাম ঝরে পিঠ বেয়ে। সুলতা মাঝে মাঝে মিনতি করে বলে, থাক না রস, এসব পুরুষের কাজ তোমাকে করতে হবে না। কুড়ুল থামিয়ে রস তার বিপুল মুখখানাকে বিকৃত করে জবাব দেয়, আহা, কি সোহাগের কথা গো! আমাকে করতে হবে না তো কে করবে শুনি? চাকর বাকর কামলা কৃষাণ আছে না ২-৪ গন্ডা? না দাদাবাবু নিজে এসে করতে পারবে? কোপ দেওয়া দূরে, কুড়ুলখানা যদি ভালো করে ধরতে জানতো তো তবু না হয় বুঝতাম। গুণের ওই তো একখানা স্বামী, এরপর আবার পুরুষের কাজ আর মেয়ে মানুষের কাজ বলে বকাবকি করছো বউ ঠাকরুন। নায়ক নায়িকার সংলাপ রচনা করতে করতে হঠাৎ কথাগুলি আমার কানে যায়। কিছুক্ষণের জন্য কলমটি স্তব্ধ হয়ে থাকে, কিন্তু রসর কুড়ুলের খটখট শব্দ চলতে থাকে অবিরাম। খানিক বাদে এসে রস আবার আফসোস করে সুলতার কাছে, স্বামীর নিন্দা করলাম বলে রাগ করেছে নাকি বউ ঠাকরুন? সুলতা হাসি গোপন করে বলে, করেছি তো, নিন্দে শুনলে রাগ হয় না? তোর হতো না? জানালা দিয়ে চোখ পড়ল রস তার বুড়ো আঙুল ধরেছে। এইটে হতো বলে বুড়ো আঙুল নাড়িয়ে দিল। উমা হঠাৎ থমকে সুরে বলে, ছি, ওসব কি কথা? রস পুরনো প্রসঙ্গে ফিরে যায়। কাজের কথা বলছিলে বউ ঠাকরুন, কাজের আবার মেয়ে পুরুষ আছে। যে যা জানে সেই তার কাজ, তাই তাকে মানায়। রমা হেসে ওঠে, বাব্বা, আমাদের রসরাজ যে আবার বক্তৃতা দিতেও জানে দেখছি বৌদি। রসর পৌরুষকে স্বীকার করে নিয়ে ওরা তার নাম রেখেছে রসরাজ। চাল চলনে, রুচিতে, প্রসাধনে নিজেদের সঙ্গে রসর মিল নেই, এ নিয়ে মনে আর কোনো ক্ষোভ নেই সুলতার। চোখ আর পীড়িত হয়ে ওঠে না। ওর বেশবাসে, আচার ব্যবহারে লজ্জা পাওয়ার কি আছে? ও যে কেবল আমাদের নিজেদের শ্রেণীর মেয়ে নয় তাই নয়, ওর মধ্যে কোনো শ্রেণীর কোনো নারীত্বই নেই। আরও একটি ঘটনায় এ কথার ভালো রকম প্রমাণ হয়ে গেল। আমাদের বাড়ির পাশের বাড়িতে থাকেন কুঞ্জ কবিরাজ। ছেলেপুলে নেই, বছর কয়েক আগে স্ত্রী মারা গেছে। আর একবার বিয়ের চেষ্টা করেছিলেন, কিন্তু মাথার সব চুল পেকে যাওয়ায় কোনো মেয়ের বাপই রাজি হয়নি, আর পাড়ার ছেলেরাও শাঁসিয়ে রেখেছিল। অগত্যা বড়ি আর দাবার বরে নিয়ে কবিরাজের দিন কাটে।
আমি বাড়ি এসেছি শুনে দাবার পুঁটুলি হাতে রোজ আমাদের বাড়িতে আসা তিনি শুরু করলেন। বললাম, কিন্তু দাবা খেলা তো আমি জানি নে কবিরাজ মশাই। কবিরাজ মশাই নাছোড়বান্দা। বললেন, জানো না? জানতে কতক্ষণ? প্রথম দিন কয়েক খুব বিরক্ত বোধ করতাম, কিন্তু ক্রমশ একটু একটু করে রস পেতে শুরু করলাম। দাবার নেশা জমে উঠল। তবু কবিরাজের মতো জিততে পারি না, চালও দিতে পারি না তাড়াতাড়ি, ভাবতে হয়, অনেক সময় লাগে। কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর অধীরভাবে বলেন, না হে, তুমি তো রাত ভোর করে দিতে চললে দেখছি। বসে বসে আমি কি করি বলো তো? অন্তত একটু ধোঁয়া টোয়ার ব্যবস্থা করলেও না হয় বুঝতুম। লজ্জিত হয়ে পরদিন থেকে কবিরাজ মশাইয়ের জন্য তামাকের ব্যবস্থা করে দিলাম। হুঁকো কলকে এলো, মাটির ভাঁড়ে রইল মাখা তামাকের গুলি। আগুন মালসায় দগদগ করতে লাগলো, চেরা কাঠের আগুন। নবাবী শিষ্টাচারে আরও এক ধাপ অগ্রসর হলাম। রসকে ডেকে বললাম, রাত্রে তো কোনো কাজ নেই, এখানে কাছাকাছি থাকবি। কবিরাজ মশাই যখন তামাক চাইবেন, ভোরে তামাক দিবি। রস হাত মুখ নেড়ে বলল, আহা হা, কি সোহাগের কথা গো! ওরা রাত ভরে দাবা খেলবেন আর আমি বসে বসে কেবল তামাক ভরে দেবো। আমার বুঝি আর মানুষের গতর নয়। ক্রুদ্ধ দৃষ্টিতে তার দিকে তাকাতেই রস অত্যন্ত অপ্রতিভ এবং সংকুচিত হয়ে বলল, বকো না দাদাবাবু, মুখে বললুম বলে। তোমার কথা কি সত্যি অমান্য করতে পারি? তুমি হচ্ছ মনিব। সুবন্দোবস্তের ফলে কবিরাজ মশাইয়ের তামাক তৃষ্ণা ক্রমেই বেড়ে চলতে লাগলো। এক ছিলিম শেষ হতে না হতেই আর এক ছিলিম রসকে ভরতে বলেন। দুটো দিন যেতে না যেতেই বড় বড় এক একটা গুলি শেষ হয়ে যায়। কিন্তু এ নিয়ে বলি বলি করেও কবিরাজ মশাইকে কিছু বলতে সংকোচ হয়। ভাবি কটা দিনই বা, কিন্তু এত তাড়াতাড়ি এবং আকস্মিকভাবে যে দাবা আর তামাকের উপর জবনিকা পড়বে ভাবতেই পারিনি। সুলতারা এ নিয়ে অনেকবার অনেক রকম মন্তব্য করেছে, কানে তুলিনি, কিন্তু সে রাত্রে ঘটল একেবারে ভিন্ন রকমের ব্যাপার। একটু বেশি রাত হয়ে যাওয়ায় আর ওরা বারবার আপত্তি করতে থাকায় খেলা অসমাপ্ত রেখেই কবিরাজ মশাইকে বিদায় দিলাম। কবিরাজ মশাই নিতান্ত অনিচ্ছায় পুঁটলি বেঁধে উঠে পড়লেন। বললেন, বড় বেরসিক লোক হে, একেবারে স্ত্রীর আঁচল ধরা হয়ে পড়েছ। হেসে বললাম, সেটা তো রসিকের লক্ষণ। যে আঁচল ভিজে একেবারে জপজপে হয়ে থাকে রসে, তা কি এই মধ্যেই ভুলে গেলেন? রসও যে একটু দূরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল তা লক্ষ্য করিনি। তার হাসির শব্দে চমকে উঠলাম। চমকালেন কবিরাজও। এক মুহূর্তে তার দিকে তাকিয়ে থেকে বললেন, রস, আলোটা একটু ধরো তো, ভারী অন্ধকার রাস্তা। বললাম, আমি এগিয়ে দিচ্ছি। রসও তাড়াতাড়ি হারিকেনটা তুলে নিয়ে বলল, না দাদাবাবু, আপনি থাকুন, পথঘাট ভালো নয়, আমি যাচ্ছি। ঘরে গিয়ে সুলতার অভিযোগের জবাব দিতে চেষ্টা করছি, হঠাৎ বাগানের ভিতর থেকে কবিরাজ মশাইয়ের তীব্র আর্তনাদ শুনে চমকে উঠলাম। ব্যাপার কি? সাপটা পড়লো নাকি রাস্তায়? তাড়াতাড়ি এগিয়ে গেলাম। পিছন থেকে রমা আর উমা ভীত কণ্ঠে বলল, একটা আলো নিয়ে যাও দাদা, অমন অন্ধকারে যেও না। খানিকটা যেতে না যেতেই বিস্মিত হয়ে দেখলাম কবিরাজ মশাইয়ের একখানা হাতের কবজি শক্ত করে ধরে রসও তাকে হিড় হিড় করে আমাদের বাড়ির দিকে টেনে আনছে। বললাম, ব্যাপারখানা কি? রসও একটা অশ্রাব্য গালি দিয়ে উঠল। হতচ্ছাড়া মুখ পোড়া বুড়ো আমাকে জড়িয়ে ধরেছিল বাগানের মধ্যে। কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। তারপর বললাম, ছেড়ে দাও ওকে। এসব কি কাণ্ড কবিরাজ মশাই? কবিরাজ মশাইয়ের চেহারাটা অত্যন্ত করুণ দেখালো। গরম চিমনির ছাপ লেগে গালের খানিকটা পুড়ে গেছে। হাত ছেড়ে দিতে মনে হলো
কবজিটা তাঁর মুচকে গেছে। বিস্মিত হয়ে ভাবলাম, রস সম্বন্ধে এমন ভুল, এমন মোহ তার কি করে হলো? রসর অন্তরে বাহিরে সত্যি কি নারীত্বের কিছু আছে? মহকুমা শহর থেকে টিকাদার এসেছে বসন্তের টিকা দেওয়ার জন্যে। রোগটা প্রত্যেকবার এই সময়টা এই অঞ্চলে বেশ একটু ছড়িয়ে পড়ে। আগে থেকেই সাবধান হওয়া ভালো। অন্য সব বাড়ি সেরে প্রায় দুপুরের সময় টিকাদার আমাদের বাড়িতে এলো। মেয়েরা প্রথমটায় কিছুতেই টিকা নেবে না। টিকাদার বারবার অনুরোধ করে বলতে লাগলো, সব তো আমার মা লক্ষ্মী, আমার কাছে আবার লজ্জা কি আপনাদের? সুলতাদের বললাম, দোষ কি, নাও না টিকা। বারান্দায় চেয়ার পেতে টিকাদারকে বসতে দেওয়া হলো। পাড়ার কৌতূহলী ছেলেমেয়েরা টিকাদারের পিছনে পিছনে এসেছিল। ধমক খেয়ে তারা আর এগুলো না। শত হলেও বাইরের একজন লোকের সামনে বেরুতে হবে। আবাল্যের অভ্যাস মতো তিনজনেই শাড়িটা বদলে নিল। আয়নার সামনে গিয়ে দেখলো মুখখানা। তারপর টিকা নেওয়ার জন্য বারান্দায় এসে দাঁড়ালো। রসও এসেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কৌতূহলী চোখে সব দেখছে। টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে টিকাদারের সঙ্গের লোকটি একটি খাতায় নাম লিখে নিচ্ছে। রমার টিকা দেওয়া হয়ে গেলে লোকটি বলল, ওর নামটা? বললাম, ডাকি তো রমা করে, ভালো নামটাই লিখুন, কাবেরী রায়। উমার পোশাকি নাম উজ্জয়িনী, আর সুলতার সুচিস্মিতা। এবার রসর পালা। টিকাদারের কাছে ঠিক মধুরেণও সমাপয়েত হলো না। রসর শক্ত শাবলের মতো হাতখানায় নিতান্ত নিষ্প্রিয়ভাবে সরু ছুরি দিয়ে গোটা তিনেক আঁচড় কেটে টিকাদার পরম অবহেলায় জিজ্ঞেস করল, নাম? বললাম, রস। রস একবার আমার দিকে তাকালো, চোখ বুলিয়ে নিল সুলতাদের দিকে, তারপর টিকাদারের দিকে মোলায়েম গলায় বলল, না টিকাদার মশাই, আমার নাম রসমঞ্জরি। অবাক হয়ে রসর দিকে তাকালাম। তার বেশবাসের সংস্কারের দিকে আজ আর কেউ লক্ষ্য করেনি। এতদিনের লক্ষ্য না করাটাই সকলের অভ্যাস হয়ে গেছে। রসর পরনে সেই ৮ হাতি ময়লা ধুতি, কয়েক জায়গায় ছেঁড়া। টিকাদারেরা চলে গেলে বললাম, আমরা জানতাম না, এ নাম তুই কোথায় পেলি রে? রসও ভারী লজ্জা পেয়ে মুখ নিচু করল। তারপর মৃদু স্বরে বলল, পাবো আবার কোথায়, পোড়ার মুখো কবরেজ সেদিন ওই নামেই ডেকেছিল। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল শ্রী নরেন্দ্রনাথ মিত্রের নাম গল্পটি। ভালো লাগলে একটু শেয়ার, লাইক এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও বেশি লোকের কাছে পৌঁছে যেতে পারি। আর যদি এরকমই গল্প শুনতে চান, তাহলে নিচের যে বারে আমার চ্যানেলের নাম দেয়া আছে সেখানে ক্লিক করলে খুলে যাবে হোম পেজ। হোম পেজে পাবেন প্লেলিস্ট। প্লেলিস্টে আজ পর্যন্ত নানা স্বাদের গল্প বিভাগ অনুযায়ী থরে থরে আপনাদের জন্যই সাজিয়ে রেখেছি আমি। সেইগুলি শুনুন আর লাইক করুন। আজকে আমি বিদায় নিলাম। নমস্কার।